আমিও তাদের শুয়ে তাদের সবাইকে অ্যাড্রেস করে দিলাম। আর আমার প্রিয় এলাকাবাসী বলতে আমি কামদেবপুরের সন্তান, আমি কিন্তু শুধু কামদেবপুরকে মেনশন করবো না। এলাকাবাসী বলতে এই 3টে ইউনিয়নের যত মেহমান আজকে উপস্থিত আছেন, আপনারা তো আমাদের সাবেক কুলগাছি, আপনারা সবাই যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। রানাপাশা স্কুলের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সবচেয়ে যারা এই স্কুলকে ভবিষ্যতে আলোকিত করবে, সেই আলোকের এক একটা ক্যান্ডেল এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ। আর যারা এই অনুষ্ঠানে আমাকে সম্বর্ধনা জানাইতে আসছেন, বেশ কিছু লোক, তাদের সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে যারা, আমি একটা বিষয় একটু বলতে চাই তার আগে, যেটা আমার নজরে আসছে, ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কিন্তু কোমলমতি অর্থ বুঝো তো? নরম মানে। অনুষ্ঠান চলাকালীন সময় তোমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছো, মাঠের পিছনে এখানে সেখানে। এই যে দৌড়াদৌড়িটা করছো, অনেক বক্তার বক্তব্য শুনতে পাও নাই, তোমরা কিন্তু ডিসিপ্লিন বিষয়টা মনে হয় অতটা ভালোভাবে শেখো নাই। এবং তোমাদেরকে কষ্ট দিয়ে আমি কথা বলবো না, যেহেতু আমি কেবল প্রথম আসছি। তোমরা আমার সন্তান তুল্য, তোমাদের সবাইকে আমি স্নেহ এবং ভালোবাসা দেব। আমি ছাত্রছাত্রীদের পরে যারা এখানকার অভিভাবক উপস্থিত হয়েছেন, অভিভাবকদের বিষয়ে আমি বলতে চাই, আপনারা এই স্কুলে, আমি একজন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, আমি একা নয়, আপনারা এই দায়িত্ব পালন করবেন সবাই, এলাকাবাসী সবাই, রাজনৈতিক দলের কর্মকর্তা কর্মবৃন্দ তারা সবাই, এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার প্রিয় সুধীজন যারা মঞ্চে বসা আছেন, তারা আমাকে যারা দিক নির্দেশনা মূলক কিছু কথা বা কিছু বক্তব্য দিয়েছেন, তারা সবাই হলো এই সভাপতির দায়িত্বে অর্পিত থাকবেন। তার কারণ হলো একটা, মানুষ কিন্তু ভুল করতে পারে, ভুল করা মানুষের একটা সাধারণ অভ্যাস হয়ে যায়। এটা আমরা বলি ইংরেজিতে টু আর ইজ হিউম্যান। আমি হয়তো ভুলও করতে পারি কিছু কিছু বিষয়, সেই বিষয়গুলোকে আপনারা কেউ এনিমিটি না নিয়ে আমাকে আপনারা সব সাহস দেবেন এবং সব উপদেশ দেবেন। আমি এটা আপনাদের কাছ থেকে আশা করব সবসময়ের জন্য। একটা বিষয়ে লতিফ মেনশন করতে, ওই বিষয়টা আমার মেনশন করার কথা না এবং আমি করবো না। আমি আমাকে কারোর সাথে তুলনা করি, আমি তুলনা করি আমাকে একজন আদর্শবান মানুষের সাথে। সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, এতে কিছু যায় আসে না। শিক্ষা সবসময় মানুষকে যে ভালো করবে সেটা নয়, শিক্ষা মানুষকে খারাপও করে তোলে। সুতরাং আমি চাই একজন স্যাটিসফাইড মাইন্ডের লোক, যে মানুষের মনটা স্যাটিসফাইড এবং সাকসেসফুল, সেই ধরনের মানুষের মন আমি চাই। আমি আশা করব আপনারা ওই মনের ব্যতিক্রম হয়ে আমাকে কোনো সময় অসহযোগিতা
কাজ এটা করবেন না। আমার হাত ধরে আপনারা হাঁটবেন, আমি আপনাদের নাবিক হয়ে কাজ করব, কিন্তু আমার পিছনে আপনাদের হাত থাকতে হবে, আমার সাথে আমার হাত থাকতে হবে। এই হাত যদি আমি না পাই, অনেক সময় দেখা যাবে যে আমার কাজে হয়তো কিছু বিফল হয়ে যেতে পারে, তখন আপনারা সমালোচনায় যাবেন, সেই কাজ আপনারা কখনোই করবেন না। যদি ভুল হয় সে ভুল আপনাদের সবাই, আর যদি আমরা যদি সাকসেস হয় তাহলে সেই সাকসেসের সফলতাও আমাদের সবাই, এটা মনে করে নিতে হবে। শিক্ষকবৃন্দ, আপনাদের কথা আমি খুব ভালো করে জানি। যখন আমি এই স্কুলের সভাপতি হওয়ার জন্য নীতিগতভাবে যখন আমি সায় দেই, তখন আমার এলাকার আমার জনপ্রিয় লোকজন, আমার ফ্যামিলির যারা খুব কাছের লোক এবং আমার আত্মীয় স্বজন, তারা যথেষ্টভাবে এটার জন্য যথেষ্ট কাজ করে গেছে। আজকে সেই সভাপতির দায়িত্ব হয়তো আমি আছি, কিন্তু শিক্ষকবৃন্দরা, আপনাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, সেটা হলো আপনারা কোন রকম কোন গ্রুপিং এর মধ্যে যাবেন না। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কোন গ্রুপিং এর মধ্যে কখনো হাত দেবেন না বা পা বাড়াবেন না। স্কুলের শিক্ষক বলতে সবাই, যারা শিক্ষক হিসেবে এখানে আছে তারা সবাই শিক্ষক। তারা বলবেন না যে আমি সভাপতির লোক, আমি সেক্রেটারির লোক, আমি অমুকের লোক, আমি তমুকের লোক। এই কথা কেউ কখনো মুখে উচ্চারণ করবেন না। আপনারা সবাই শিক্ষক, এই কথাটা মনে রাখবেন। আমি যতক্ষণ আছি তখন আমি এই বিষয়টাকে যথেষ্টভাবে উদ্দীপনা করব যে আপনারা শিক্ষক হয়ে, আরেকটা বিষয় বলবো, আপনারা কিছু মনে নিয়েন না, আমি যেগুলো শুনছি সেগুলো সত্য, অনেক সত্য, অনেক মিথ্যাও কথা হতে পারে। শিক্ষক ছাত্রদের মধ্যে এখানকার সম্পর্কটা খুব একটা ভালো না, আবার অতিরিক্ত ভালো, খুব একটা ভালো না। শিক্ষকের কাজ হলো ক্লাসে যাওয়া, শিক্ষা দেওয়া, ছাত্রকে তৈরি করা, এবং এই ছাত্ররা শিক্ষা গ্রহণ করে আপনাদের মুখ উজ্জ্বল করবে দেশে এবং বিদেশে। সুতরাং আপনারা ছাত্রদের গলায় হাত দিয়া, রাস্তা দিয়ে হাঁটবেন না। বি কেয়ারফুল। এই জিনিসটা আমি যদি এখন আমার সমকক্ষ একজন লোকের আমি হাত ধরতে পারি, কিন্তু আমার সমকক্ষ না, বা আমি শিক্ষা দেই, শিক্ষা দান করি যাদেরকে, যাদেরকে ছাত্র শিক্ষকের মধ্যে একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিনটা নষ্ট হয় তখনই যখন ছাত্র শিক্ষকের গ্যাপটা একেবারে কমে যায়। এখানে অনেক বরেণ্য শিক্ষক আছে। আমি রানাপাশা স্কুলে, প্রাইমারি স্কুলে আমি 2 ক্লাস অধ্যয়ন করেছি। তার ভিতরে একটা হলো ক্লাস 3 আর ক্লাস 4। মাসুদ ভাই একটা কথা উল্লেখ করছেন আমার মেজ ভাইকে নিয়ে, মরুম আব্দুল হামিদ মোল্লা। উনি তখন জেলা স্কুলের শিক্ষক। উনি আমাকে বরিশালে নিয়ে গেলেন, ক্লাস 5-এ জেলা স্কুলে ভর্তি করাই দিলেন। এরপর থেকেই আমার পড়াশোনার জায়গাটা ছিল বরিশাল জেলা স্কুল। তারপরে আমি 78-এ বরিশাল জেলা স্কুল থেকে মেট্রিক পাস করি। তারপরে বিএম কলেজের পরে বরিশাল মেডিকেল কলেজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি। এরপরে আমার সুযোগ হয় আল্লাহর রহমতে, সেটা আমি বলেই দেই আপনাদের সবাইকে, বিএনপির আমলে আমাকে গভর্নমেন্ট 6 বছরের জন্য দেশের বাইরে পাঠায় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য, ইউনিভার্সিটি অব অসলো, নরওয়েতে। সেখানে আমি এমফিল এবং পিএইচডি করে, স্পেশালি মেডিসিনের উপরে পিএইচডি করে আমি দেশে ফেরত আসি। তারা বারবার বলছিল তুমি তোমার দেশে যেও না। আমাকে একটা চাকরিও দিয়েছিল ওই ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে। আমি 1 সেমিস্টার বলছে 6 মাস, আমি 6 মাস চাকরি করে ওদের আমি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি ওটা ফেলে দিয়ে আমি আমার বাংলাদেশে চলে আসি। কেন, বাংলাদেশের চিকিৎসকদের একটা ডিমান্ড ছিল আমার প্রতি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব থেকে মন্ত্রী পর্যন্ত, তখন মন্ত্রী কামাল ইউসুফ সাহেব, আপনারা নাম শুনছেন, উনি মরম কামাল ইউসুফ সাহেব,
উনি উনি ফরিদপুরে, উনি আমার মাথায় হাত দিয়ে বললো উনি ইংরেজি ছাড়া কথা বলে না, বলে ইউ ম্যান, ইউ আর এ ডক্টর, ইউ আর গোয়িং টু টেক এ হাইয়েস্ট ডিগ্রি ফ্রম বাংলাদেশ, বাট ইউ উইল কাম ব্যাক টু সার্ভ ইউর কান্ট্রি অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ মেডিকেল টিচার। আমি এই কথা বলতে পারবো না। ওনার সাথে আমার এই সম্পর্কের কথা বলতে বলতে আমার অনেক সময় আবেগ প্রবণ হয়েছে। He was a very nice man. He was a very nice man. চৌধুরী কামাল উদ্দিন ইউসুফ ছাত্রমন্ত্রী ছিলেন। আপনারা ছিলেন? জি, জমিদার। হ্যাঁ, আজমল ইবনে ইউসুফ। আমি ওনার বাড়িতে গেছি ফরিদপুরে। হ্যাঁ, আমার ছেলে একটা মাত্র, আমার ছেলে ও কানাডাতে থাকে, একটা বিরাট হসপিটালে চাকরি করে, কমিউনিকেশন অ্যাডভাইজার। ও বাংলাদেশে আসছিল। কামাল উদ্দিন ইউসুফের ভাইয়ের ছেলে আমার ছেলের বন্ধু, পরে বেড়াইতে নিয়ে গেল তাদের বাড়িতে। আমি ওনার কবর জিয়ারত করলাম, সবকিছু দেখলাম। দেখতে দেখতে আমার মনে হলো যে এই মন্ত্রী সাহেবই আমাকে একবার নির্দেশনা দিয়েছিল, ইউ কাম ব্যাক টু ইউর হোম, ইউর কান্ট্রি, আদারওয়াইজ আমি এই কবর জিয়ারত করতে পারতাম না। আমার এলাকার যারা রাজনীতিবিদ, আমি একটা কথা বলি, যারা জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত ওতপ্রোত ভাবেন, তারা সবাই আমার বন্ধু, আমার বড় ভাই অথবা আমার ছোট ভাই। আমি সবাইকে ভালোবাসি, ওদেরকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসি। এবং যারা চিকিৎসকদেরকেও আমি খুব বেশি ভালোবাসি। আমি বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন, বলতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাম্প, এর আমি প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং বরিশাল বিভাগের পিএমএর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমার সাথে একসঙ্গে ছিলেন বরিশালের অর্থোপেডিক সার্জন ডক্টর প্রফেসর আজিজ সোহেল, আপনারা হয়তো সবাই চেনেন। ওনার কাছে গিয়ে যদি আপনারা আমার কথা বলেন, তাহলে উনি আপনাদের কাছ থেকে কোনো ফি নেবেন না, কোনো সময় নেয় নাই, কোনো সময় নেয় নাই। আমার এলাকার লোক বলছি আপনার, ওনার বাড়ি বাউঘর, আমি বলছি আপনার এলাকা আর আমার এলাকা এক, সুতরাং আমার কোনো রুটির কাছ থেকে আপনি ফি নেবেন না। আর যদি কোনো লোক এসে আপনাকে বলে যে আমরা বিএনপি করি, আমি আপনাদের সমর্থক, তাইলেও তাদের কাছ থেকে কোনো ফি নেবেন না। এবং আমি নিজে যেটা কখনো নেই না। চাকরি জীবনে আমাকে অনেকটা হার্ড হতে হয়েছে বিভিন্ন কারণে। সেটা আমাকে বিগত সরকার বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং আমার নিজস্ব তো একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার বদৌলতে তারা কিছু করতে পারে না। কেউ বহু চেষ্টা করছে, চেষ্টা করতে করতে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আমি কখনোই বলি নাই যে আমি নীতি পরিবর্তন করবো। নেভার নেভার। আপনারা এই বিষয়গুলো আমার এখানে এই বক্তব্যে আসা দরকার ছিল না, কিন্তু যেহেতু আপনারা কিছু কিছু সময় বলছেন, আমাকে আপনারা চিনেন না, আমাকে আপনারা জানেন না, আমাকে তো চেনার কথা না আপনাদের। আমি তো আপনাদের সাথে আমার বাল্য জীবন কাটাইতে পারি না, আমার যৌবনও কাটাইতে পারি না। তবে আমার বাবাকে আপনারা সবাই জানেন, যাদের বয়স এখন 60-এর উপরে, মরহুম আব্দুল মজিদ মোল্লা। যাদের বয়স 60 অ্যাবাভ, তারা তার নাম শুনছেন এবং জানেন। আর আমার ভাইদেরকে জানেন, আর আমার ভাই আব্দুল রাজ্জাক মোল্লা, ওনাকে আপনারা সবাই চেনেন। এবং ওনার মনের বড় ইচ্ছা, আমি বলছিলাম না এই ছোট জায়গায় সভাপতি হতে যাব না, এটা আমার কেমন যেন লাগতেছে। তখন বললো যে না, এটা তোমার নিজের গ্রাম, এই স্কুল এবং কলেজ, এখানে সভাপতি হয়ে তুমি যদি মানুষের সেবা দিতে পারো, তাহলে তোমাকে যে চেনে না এবং জানে না, এই কথাটা হয়তো আর কারোর মুখ থেকে আমরা শুনব না। কথাটা ঠিক। আমার বড় ভাই প্রাক্তন চেয়ারম্যান রফিক মোল্লা সাহেব একটা আবেদন করছেন আমার কাছে। কি আবেদন? আমি যেন চিকিৎসা, ফ্রি চিকিৎসা সেবা দেয়। উনি কেওড়া ইউনিয়নে যায়, শাকিলের চিকিৎসা অনুষ্ঠানে গেছে। শাকিল আমারই ছোট ভাই এবং আমার সময় ওকে আমি বরিশাল মেডিকেলের ডিবি বানাইছিলাম। ওর বড় ভাই আমার ক্লাসমেট, ওর সাথে আমার প্রতিদিন কথা হয় একবার বরিশাল মানে মেডিকেল কলেজে।
সুতরাং এই ধরনের চিকিৎসা সেবা আপনাদেরকে আমি দেব। আমি যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে, আপনারা এই চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন। বিনামূল্যে আপনাদেরকে আমি আমার মেধা বলে যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেব। আরেকটা বিষয়, প্রিয় এলাকাবাসী, আপনারা কখনোই বিভাজিত হয়েন না। আপনারা এলাকায় বিভিন্ন রকমের লোক থাকে, বিভিন্ন দলের সাপোর্টারও থাকে। তো একটা কথা বলতে আমি বলে গেছি, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন এই জুলাই আগস্টের জনতার যে আন্দোলন সেটা সংগঠিত হয়। তবে 11 তারিখে আমার একটা মিটিং ছিল, প্রফেসর আজাদ খান সাহেবের নাম শুনছেন আপনারা, বার্ডেনের হেড। উনি আমার পিএইচডি সুপারভাইজার ছিল বাংলাদেশ পার্টি। উনি আমাকে ডাকলো, বললো যে তুমি একটু আসো, আমরা একটা মিটিং এ বলবো। আমি রওনা হইলাম। কাউরান বাজার যাওয়ার পরে আর আমার গাড়ি আগাবে, শাহবাগ থেকে রাস্তা বন্ধ। আমি বললাম, স্যার গাড়ি তো আগাইতেছে না, কি করবো? ঠিক আছে, ফোনে আলাপ করবো। মানে উনি বাংলা কথা বলে, বরিশাল বাংলা, যে ফোনে কথা বলবো মানে রাত্রে তোমার সাথে, তুমি নিরাপদে বাসায় যাও। এই 11 তারিখে আমি বাসায় গেলাম। 12 তারিখে আমার ক্যানাডার টিকিট কাটা, আমার স্ত্রী। আপনারা শুনবেন যে আমার স্ত্রীও একজন ডাক্তার, উনিও পিএইচডি করে আমেরিকা থেকে, এবং উনি একজন স্বনামধন্য বাংলাদেশের বিজ্ঞানী, বর্তমানে আইসিডিডিএবির একটা সেকশনের হেড। আইসিডিডিএবি বলতে আমরা মহাখালীর যে কলেরা হাসপাতাল যেটা বুঝি, ওইটাকে আমরা আইসিডিডিএবি। উনি আর আমি ক্যানাডা গিয়ে নামলাম, আমার ছেলের ওয়াইফ আর আমার একটা নাতনি আছে ছোট। ওরা এয়ারপোর্টে বসে খুব লাফালাফি দৌড়াদৌড়ি দেখে আমাদের দেখে আমরা আনন্দের সময় কাটাচ্ছি। কিন্তু 16 তারিখের পর থেকেই বাংলাদেশ থেকে বারবার আমার কাছে ফোন যাচ্ছে, আপনি কই, আপনি কই, আপনি কই। আমি বললাম, আমি নিরাপদে আছি, আমি ক্যানাডায় আছি। ক্যানাডায় আসছি আমার ছেলের কাছে। আমরা 31 তারিখে ফেরব। কিন্তু দেখলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি ওই সময়, এই ইন্টারনেট ছিল না, টেলিফোন নাই, এয়ারপোর্টে এসে আমার গাড়িতে আসতে পারবে না, ভেঙে ফেলবে মানুষে, আবার নানান রকমের দুষ্কৃতিকারী রাস্তায় নেমে গেছে। আমাদের দলীয় লোক নামছে, তার সাথে কিন্তু খারাপ লোক নামছে। এই খারাপ লোকে এই সব অপকর্ম করে আমাদের বদনাম রটাই গেছে। তারপরে আমি 12ই আগস্ট বাংলাদেশে ফেরলাম। ফেরার পরে 8ই আগস্ট ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা পেল। ডক্টর ইউনূস সাহেবের সাথে আমার একটা গল্প আছে, ছোট গল্প, যেটা আপনাদেরকে একটু বলি। উনি 2006 সালে নোবেল প্রাইজ পায়, উনি শান্তিতে নোবেল। এই শান্তির নোবেলটা এইটা দেয় কিন্তু নরওয়ে, অন্য কোনো দেশ এই শান্তির নোবেল দেয় না। তো যারা এই নোবেল ফাইন্যান্স করে তাদের দেশ থেকে এই প্রাইজটা আসতে হয়। তো ডক্টর ইউনূস সাহেব উনি বাংলাদেশ থেকে যাবেন, ওনার সাথে যাবেন নূরজাহান বেগম। সারা জীবন ওনার সাথে গ্রামীণ ব্যাংক করছেন এবং গ্রামীণ ব্যাংকের সেক্রেটারি করছেন, এখন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান উনিও যাবেন। তো আমি তখন ওই ইউনিভার্সিটিতে পিএইচডি করা একমাত্র বাংলাদেশি, আমার সাথে 5 জন বাংলাদেশি স্টুডেন্ট ছিল ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো ওরা আমাকে বললো, রহিম ভাই, সবাই ভাই ডেকে আমাকে, আমাদের দেশে তো একটা স্যারের প্রচলন আছে, তো ওখানে নাম ধরে না, বিদেশের নাম ধরে না। তো ওরা বললো যে রহিম ভাই এরকম ইউনিভার্সিটি আসবে, আমরা কি একটু যাবো না? আমরা অবশ্যই যাবো, আমরা তো দাওয়াত পেয়েছি। এখন নরওয়েতে আরেকটা গ্রুপ আছে বাংলাদেশি, যারা ওখানে ইমিগ্রেন্ট হয়ে গেছে, ওখানে তারা বাঙালি অ্যাসোসিয়েশন অব নরওয়ে। এখন আজকে আমার কাছে মেইল আসছে, তারা এই 14 তারিখ বিএনপি সম্মেলন করবে, আমাকে দাওয়াত দিচ্ছে। এনিওয়ে, এবং সিটি হল একটা বিরাট টাউন হল, ওইখানে ইউনূস স্যার এবং তার লগে যারা, এরা সবাই ওই অনুষ্ঠানে যোগদান করছেন নোবেল প্রাইজ গ্রহণ করার জন্য। আমি একটু থামি 1 মিনিটে, আদান দিচ্ছি তো।
আজান দেশে নামাজ পড়বা পরে পরে কখন নামাজ পড়া লাগবে না বাইরে লেগে আজান ছেলেরা সিট ছেড়ে যেও না, স্টুডেন্ট ছাত্রছাত্রী সিট ছেড়ে কেউ যেও না, সবাই সবাই সিটে বসে থাকো। হ্যাঁ এখন স্টার্ট করতে পারেন। ওকে, ইউনুস স্যারকে যখন নোবেল প্রাইজ অনুষ্ঠানে আমি গেলাম, একটা মালা নিয়ে গেলাম। এত বড় খুব মানে ফুলের তোলা না, এত বড় একটা ফুলের তোলা জিনিসের দাম হলো $50, এই টাকাটা কেটে দেওয়া। তো ছাত্ররা বলে, আমাকে বললো যে দাদা একটা কাজ করে একটা মালা কিনে, মালার দাম তো কম, মালা কিনে ওনাকে একটা মালা পরাই দেবো। তারপরে আমি মিটিং এর চলাকালীন শেষ মুহূর্তে আমি স্টেজে গেলাম, স্টেজে গিয়ে স্যারকে আমি বললাম, স্যার আমি অমুক এখানকার পিএইচডি স্টুডেন্ট, আমরা ছাত্রদের পক্ষ থেকে আপনাকে সম্বর্ধনা জানাইতে। বললো কয়জন? আমি বললাম মাত্র 5 জন। আপনারা কি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে পড়ে? এই খবরটা আমাকে কে যেন দিছিল, কিন্তু এত কম ছাত্র আমি জানতাম না। আমি বললাম যে এটা তো বাংলাদেশ, আর এটা হলো ইউরোপের সবচেয়ে ধনী দেশ, এখানে তো কেউ স্কলারশিপ ছাড়া পড়াশোনা করতে আসতে পারে। তারপরে আমি আরে আমাকে তাড়াতাড়ি বললো কি এখনই আসেন আপনারা, এখনই আসেন। আমি এই বাকি 4 জনের মালা নিয়ে আসছে, ওনাকে মালাটা পড়াই, মালাটা পড়াই দিয়ে হাতে তালি বাংলাদেশি পক্ষ থেকে। ওখানে তো বাংলায়ও বলে একজন, আবার ইংরেজিতেও বলে একজন, আবার নরওয়েজিয়ান ভাষায়ও বলে। নরওয়ের লোক তো ইংরেজি বোঝে, কিন্তু আমাদের বাংলা জানে না। বললো আমরা ওনাকে মালা দিয়ে মঞ্চ থেকে নেমে আসতাম। বাংলাদেশের যে লোক ওখানে 50-60 জন লোক জড়ো হয়ে গেছে। ওনারা আমাকে বললো, এই রহিম ভাই কি করলেন আপনি? আমি বললাম কি করলাম মানে? আপনি আমাদের দিয়ে মালা দিলেন কেন? এখন তো আমরা আর মালা দিতে পারবো। আমি বললাম আপনাদের আইডেন্টিটি একরকম আর আমাদের আইডেন্টিটি আরেক রকম। আপনারা হলেন এখানকার ন্যাশনালি মানে অ্যাকনলেজ পিপল, আর আমরা হলাম বিদেশি স্টুডেন্ট। সুতরাং আপনারাও দিন আমরাও দিন, এটা নিয়ে কোনো সমস্যা। তারপরে স্যার যখন বাংলাদেশে আসলেন, এই কথাগুলো আপনারা কোথাও কোট করবেন না। উনি আমাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মানে উনি গুলিজন নিয়ে বসতেছে, আমাকে একটা হোটেলে যেতে বললো। আমি গেলাম, ওখানে খাওয়াইলেন, ছবি টবি চললেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কি হতে পারে এটা বলার জন্য। আমি ওখানে দেখলাম যে সবাই একটা বাঘা বাঘা রাজনীতি, তার ভিতরে আমি ছোট মানুষ, আমার কিছু না বলল। আমি কিন্তু শুনলাম, শুনে চলে আসলাম। ওনাকে মাঝে মাঝে এখনো মেসেজ দেওয়া হয়, উনি সেই মেসেজ গুলো পড়েন এবং ফিডব্যাক করেন। এখন আমি বলতে চাইছি যে আমি যখন বাংলাদেশে আসলাম, এই জুলাই আগস্টের যে বিপ্লবটা ঘটাইল ছাত্ররা এবং ছাত্রদের সাথে জনগণ, এইটা আমরা কিন্তু বলতে পারবো না। এটা কিন্তু বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে, এই কথাটাই আমাদের বলতে হবে। এবং ওরাও সবাই বলে যে বাংলাদেশ অ্যাগেইন ইন্ডিপেন্ডেন্ট 2002-04।
আপনারা ছাত্র সমন্বয়ক যাদেরকে দেখবেন তাদেরকে আপনারা চেনেন, কিন্তু অনেক ফালতু পোলাবান আছে, কিছু কিছু কিন্তু উল্টোপাল্টা পোলাবান আছে, তারাও সমন্বয়ক বলে কিন্তু অনেক কিছু করে, তাদেরকে জায়গা দেবেন না, কোনো জায়গায় জায়গা দেবেন না। বিএনপির নাম বলে তারেক রহমান সাহেব একটা কথা বলছে যে বিএনপির নাম বলে যদি কেউ চাঁদা তোলে, কেউ যদি দলবাজি করে, তাদেরকে আপনারা ধরে পুলিশের কাছে দিয়ে দেবেন এবং তাদেরকে বিচার করবে। যদি আপনারা বিচার করতে না পারেন আমাকে বলবেন, আমি তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করে দেব। সুতরাং এই অপমান, এই চাঁদাবাজি, দলবাজি, গুন্ডামি, পাঞ্জাবি, এখানে আগুন দেওয়া, ওখানে আগুন দেওয়া, এগুলো বিএনপির লোক করে না এবং কোনো সময় করে না বিএনপির লোক। আপনারা এই জিনিসটা মনে রাখবেন। আমার কাছে একটা ছোট্ট একটা শব্দ আমি বলছিলাম যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে দেশ বিদেশে ক্যান্ডেল হয়ে যাবে, ক্যান্ডেল ওরা বুঝতে পারে না। ক্যান্ডেল অর্থ কি ওরা বুঝতে পারে না। ক্যান্ডেল মানে মোমবাতি। মোমবাতি যেমন জ্বলে, কখনো নেবে না, নেবে কোনো সময় একেবারে শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা আলোকিত করবা মোমবাতির আলোর মতো সারা বিশ্বকে এবং আমার দেশকে, এবং এই নাসিম রানাপাশা স্কুলের সুনাম তোমাদের মাধ্যমেই অর্জন হবে। তোমরা যদি অর্জন করতে না পারো, আমরা ম্যানেজিং কমিটি বলি, আর শিক্ষক মন্ডলী বলি, আর এলাকাবাসী বলি, যাই বলি না কেন, আমরা কিন্তু সেটা করতে ব্যর্থ হয়ে যাব। সুতরাং আমি আমার জীবনে 30 বছর শিক্ষকতা করেছি বিভিন্ন মেডিকেল কলেজ, যেহেতু একটা মেডিকেল কলেজের আমি প্রিন্সিপালও ছিলাম, এখন বরিশালে একটা প্রাইভেট মেডিকেল কলেজে আমি ওখানে শিক্ষক, ওইখানকার শিক্ষকতা করি। আমি তোমাদের ক্লাসে যাব, আমি দেখব যে তোমরা কিরকম পড়াশোনা করছো, তোমরা কি আসলে ক্লাস বোঝো কি বোঝো না। তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু তোমরা ক্লাস থেকে সেদিক জড়োজড়ি করো। সুতরাং এই কাজটা হবে না, এই কাজটা করা যাবে না। আর আমার শ্রদ্ধেয় বড় ভাই যারা স্টেজে বসা আছেন, বা আমার সাথে যারা, বা আমার চেয়ে যারা ছোট, তাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এই ছাত্রছাত্রীদেরকে যদি ক্লাস টাইমে, স্কুল টাইমে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেন, যদি ঘোরাঘুরি করতে দেখেন, তাহলে ছাত্রদেরকে প্রথমে বুঝিয়ে বলবেন ক্লাসে যাও, তুমি এখন ক্লাসের বাইরে যাও। কোন ছাত্র ক্লাস টাইমে ক্লাসের বাইরে ঘোরাঘুরি করতে পারবে না। তার কারণ হলো এখানকার ছাত্ররা এই বাজারে যাওয়ার এতে বেশি 8 ঘন্টা থাকে কিছু খাওয়া দাওয়ার জন্য। সুতরাং এই ক্লাস টাইমে না, সেটা মেডিয়াতে, এবং এই দায়িত্বটা শিক্ষকের। সুতরাং আমি আমার বক্তব্য আরো অনেক আছে, আমি যখন আপনাদের সাথে বসবো তখন আমার কথা আরো বেশি করে বলবো, আপনারা কি করতে চান, আমরা কি করতে চাই সেটাও বলবো। সুতরাং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আমি এখানেই আমার বক্তব্য শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন এবং আমার সাথে আপনাদের প্রতিনিয়ত দেখা হবে। আপনারা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।